এবারের নির্বাচন নিয়ে কিন্তু একটা বড় আলোচনা ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে। অনেকেই ধারণা করছিলেন তাদের হাতপাখা প্রতীক বড়সড় একটা চমক দেবে, কিন্তু যা ঘটল তা ছিল একেবারেই অন্যরকম। চলুন এই ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক, কেন তাদের ফলাফল প্রত্যাশা পূরণ করতে পারল না, আর এর পেছনের আসল কারণগুলোই বাকি। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়ালো? হাতপাখার এই ফলাফলকে আমরা ঠিক কি বলবো? একটা অপ্রত্যাশিত চমক, নাকি একটা বিরাট বিপর্যয়? চলুন এই ধাঁধার উত্তরটাই খোঁজা যাক। ব্যাপারটা দেখুন, নির্বাচনের আগে ভাবা হচ্ছিল কি যে হাতপাখায় রাজনীতির পুরো মানচিত্রটাই হয়তো বদলে দেবে, কিন্তু বাস্তবে যা ঘটল সেটা দলের জন্য ছিল এক কথায় একটা বিরাট ধাক্কা। মানে প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে যে কি বিশাল একটা ফারাক, সেটাই আমরা এখন বুঝতে চেষ্টা করব। আচ্ছা, তাহলে চলুন প্রথমে একটু পেছনে ফিরে যাই। নির্বাচনের আগে তাদের প্রস্তুতি আর আত্মবিশ্বাস ঠিক কোন লেভেলে ছিল সেটা একটু দেখা যাক। তাদের আত্মবিশ্বাস যে কতটা তুঙ্গে ছিল সেটা শুধু একটা সংখ্যা শুনলেই বোঝা যায়। সংখ্যাটা হল 253। সারা দেশে ঠিক এতগুলো আসনেই তারা প্রার্থী দিয়েছিল। ভাবা যায়? এটা কিন্তু শুধু একটা সংখ্যা না, এটা ছিল দেশ জুড়ে নিজেদের সাংগঠনিক শক্তির একটা বিশাল শোডাউন, একটা প্রদর্শন। এর মাধ্যমে তারা আসলে বোঝাতে চেয়েছিল যে ইসলামী আন্দোলন আর কোনো ছোটখাটো দল নয়, বরং তারা এখন জাতীয় রাজনীতির একজন বড় খেলোয়াড়। তো এত বড় প্রস্তুতি, এত বড় আয়োজনের পর যে ফলাফলটা সামনে আসলো সেটা ছিল বলতে গেলে হতাশাজনক। চলুন এবার সেই কঠিন বাস্তবতার দিকে একটু তাকানো যাক। 253টা আসনে প্রার্থী দিয়ে বিশাল প্রস্তুতির পর ফাইনাল রেজাল্ট কি? মাত্র একটা জয়, জাস্ট ওয়ান। এই একটা সংখ্যাই যেন তাদের আকাশ ছোঁয়া প্রত্যাশাকে এক মুহূর্তে মাটিতে নামিয়ে আনল। তাদের একমাত্র জয়টা এসেছে বরগুনা 1 আসন থেকে। হ্যাঁ, সংসদীয় রাজনীতিতে এটা অবশ্যই একটা বড় মাইলফলক, কিন্তু 253টা আসনে লড়াই করে যখন মাত্র একটা জয় আসে, তখন সেটাকে সাগরের মধ্যে এক ফোঁটা পানির মতনই মনে হয়, তাই না? আর সবচেয়ে বড় ধাক্কাটা ছিল কিন্তু দলের বড় বড় নেতাদের পরাজয়। যেমন ধরুন বরিশাল 4 আসন, যেটা তাদের একটা শক্ত ঘাঁটি হিসেবে ধরা হতো, সেখানে দলের সহকারী মহাসচিব ভোট পেয়েছেন মাত্র ৩৬,০০০, অথচ যিনি জিতেছেন তার ভোট ছিল এর প্রায় ৩ গুণ। মানে তিনি শুধু হারেননি, একেবারে তৃতীয় অবস্থানে চলে গেছেন। তো এই পরাজয়ের পর দলের একজন শীর্ষ নেতা সৈয়দ ইসোহাক মোহাম্মদ আবুল খায়ের সোশ্যাল মিডিয়াতে একটা প্রতিক্রিয়া জানান। তিনি কিন্তু এটাকে ব্যর্থতা হিসেবে দেখতে রাজি নন, বরং তার ভাষায় এটা হলো আদর্শিক সংগ্রামেরই একটা অংশ। তো এখান থেকেই কিন্তু আসল প্রশ্নটা চলে আসে, কেন এমনটা হলো? এত বড় প্রস্তুতি, এত আত্মবিশ্বাস, তারপরও কেন এই নির্বাচনী বিপর্যয়? কিন্তু কেন কেন এমনটা হলো? চলুন এবার একটু গভীরে যাওয়া যাক। বিশ্লেষকরা এই ফলাফলের পেছনে ঠিক কি কারণ খুঁজে পেয়েছেন সেটা একটু দেখে নিই। বিশ্লেষকরা মূলত 3টা কারণের কথা বলছেন। প্রথমটা হলো বিএনপি বা জামায়াতের মতো বড় দলগুলোর তুলনায় তাদের তৃণমূল পর্যায়ের সংগঠন এখনও অতটা মজবুত না। দ্বিতীয় কারণ, তাদের যে ভোটার তারা মূলত একটা নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ। আর সবশেষে, কোনো জোটে না গিয়ে একা একা লড়াই করার যে সিদ্ধান্ত, সেটাও ভোটের মাঠে তাদের বেশ দুর্বল করে দিয়েছে। তাহলে কি এই নির্বাচনের সবকিছুই ইসলামী আন্দোলনের জন্য খারাপ ছিল, নাকি এই ফলাফলের ভেতরেও তাদের জন্য নতুন কোনো সম্ভাবনা লুকিয়ে আছে? ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এই ফলাফলের একটা অবাক করার মতো দিকও কিন্তু আছে। একদিকে যেমন পরাজয়ের ছবিটা পরিষ্কার, অন্যদিকে অনেক আসনই কিন্তু এই দলটা তৃতীয় শক্তি হিসেবে উঠে এসেছে। এর মানে হল রাজনীতিতে তাদের আজ চাইলেই উপেক্ষা করা যাবে না। এখন প্রশ্ন হল, এই তৃতীয় শক্তি হওয়ার মানেটা ঠিক কি? সহজ করে বললে, অনেক আসনে বিজয়ী প্রার্থী আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর মধ্যে ভোটের যে ব্যবধানটা ছিল, হাতপাখার পাওয়া ভোট ছিল তার থেকেও বেশি। মানে ব্যাপারটা বেশ গুরুত্বপূর্ণ। এর মানে দাঁড়ায় অনেক আসনেই তাদের পাওয়া ভোটই কিন্তু অন্য বড় দলগুলোর হার জিত ঠিক করে দিয়েছে। যদিও তারা নিজেরা জিততে পারেনি, কিন্তু তারা এটা প্রমাণ করে দিয়েছে যে ভোটের মাঠে তারা একটা নির্ণায়ক ফ্যাক্টর বা ডিসাইডিং ফ্যাক্টর হয়ে উঠতে পারে। এখানে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসে, এই নির্বাচন থেকে দলটার ভবিষ্যৎ পথ চলা কেমন হতে পারে, তারা কোন দিকে যাবে? দেখুন, এই নির্বাচনটা ইসলামী আন্দোলনের জন্য নিঃসন্দেহে একটা বিরাট শিক্ষা। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দলটা কি আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারবে? বলা যায় তারা এখন রাজনীতির এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে। আর সব মিলিয়ে যে বড় প্রশ্নটা ভবিষ্যতের জন্য তোলা রইল, সেটা হলো, এই অভিজ্ঞতার পর হাতপাখা কি আসলেই বাংলাদেশের রাজনীতিতে একটা বড় শক্তি হয়ে উঠতে পারবে? এর উত্তরটা বোধহয় সময় আমাদের বলে দেবে।